নমস্কার বন্ধুরা, আজকের গল্প আঁচল। শহরের নামী আর্কিটেক্ট ফার্মের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা আজ মেঘনার কাছে দম বন্ধ করা মনে হচ্ছিল। ড্রয়িং বোর্ডে পড়ে থাকা নীল রঙের নকশাগুলো ঝাপসা হয়ে আসছে। 14 বছরের কেরিয়ার, গগনচুম্বী অট্টালিকার ব্লুপ্রিন্ট তৈরি করা মেঘনা আজ নিজের জীবনের ভিতটাই নড়বড়ে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ আগেই ডিভোর্স পেপারগুলোতে সই করেছে সে। স্বামী প্রসেন শেষবার যখন ঘর থেকে বেরোলো, তার চোখে ঘৃণা ছিল না, ছিল এক প্রবল উদাসীনতা। ওই উদাসীনতাটাই মেঘনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অপরাধ? সুদীপ্তা বা মেঘনা, নাম যাই হোক না কেন, পিতৃতান্ত্রিক সমাজের কাঠগড়ায় সে আজ বন্ধা। প্রসেনের মা অনিতা দেবী 7 বছর আগে যাকে বরণ করে ঘরে তুলেছিলেন, তিনিই মাসখানেক আগে চিৎকার করে বলছিলেন যে নারী বংশের প্রদীপ জ্বালাতে পারে না, সে এই বাড়ির বউ হওয়ার অযোগ্য। রক্তের সম্পর্ক যেখানে নেই, সেখানে কোনো মায়া রেখে লাভ নেই। প্রসেন প্রতিবাদ করেনি, তার মৌনতাই মেঘনার নারীত্বকে পাথর করে দিয়েছিল। মেঘনা কোনো খোরপোশ নেয়নি, সে শুধু নিজের সাথে বয়ে নিয়ে এসেছিল এক রাশ অপমান আর এক বুক শূন্যতা। শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে বাবার ফেলে যাওয়া এক জরাজীর্ণ বাগান বাড়িতে সে আশ্রয় নিল। লোকে বলল সে পালিয়েছে। মেঘনা জানত সে পালাচ্ছে না, সে নিজেকে খুঁজতে যাচ্ছে। পাহাড়ের কোল ঘেঁষা সেই বাগান বাড়িতে প্রথম কয়েক বছর মেঘনা কাটিয়েছিল পাথরের মতো নিথর হয়ে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সেই নিস্তরঙ্গ জীবনে একদিন ঝড় হয়ে এলো রাকেশ আর তার 3 মেয়ে। রাকেশ ছিল সেই গ্রামেরই এক দিনমজুর। অভাব আর দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হয়ে সে তার 3টি ছোট মেয়েকে এক পাচারকারী চক্রের হাতে তুলে দিতে যাচ্ছিল সামান্য কিছু টাকার বিনিময়ে। খবর পেয়ে মেঘনা ছুটে গিয়েছিল। সেই রাতে পাহাড়ি বৃষ্টির মধ্যে সে রুখে দাঁড়িয়েছিল রাকেশের বিরুদ্ধে। নিজের গলার শেষ সোনার চেইনটা খুলে দিয়ে বলেছিল, এই নে তোর টাকা, কিন্তু এই প্রাণগুলোকে আমার কাছে দিয়ে যা। রাকেশ লজ্জা আর অনুশোচনায় ভেঙে পড়েছিল। কয়েক মাস পর এক দুর্ঘটনায় রাকেশ মারা গেলেও তার 3 মেয়ে দীপা, দিশা আর দীপ্তি রয়ে গেল মেঘনার কাছে। মেঘনা তাদের নিজের গর্ভে ধারণ করেনি ঠিকই, কিন্তু নিজের প্রতিটি নিঃশ্বাস দিয়ে তাদের আগলে রাখতে শুরু করল। গ্রামের মানুষ হাসাহাসি করেছিল, বলেছিল নিজে মা হতে পারল না, এখন পরের বাচ্চা নিয়ে ঢং করছে। মেঘনা শোনেনি। সেই ব্যস্ত ছিল তার 3টে চারা গাছকে মহিরুহ করে তুলতে। কেটে গেছে 19 বছর। মেঘনা এখন আর একা নয়। তার জরাজীর্ণ বাগান বাড়ি আজ এক বিশাল আশ্রয়স্থল, যার নাম সে দিয়েছে আঁচল। এখানে কেবল অনাথ শিশুরাই নয়, আশ্রয় পায় সমাজ পরিত্যক্তা বৃদ্ধা এবং নির্যাতিতা নারীরাও। মেঘনার 3 মেয়ে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। বড় মেয়ে দীপা এখন জেলা পুলিশের চৌকস অফিসার। মেজ মেয়ে দিশা নামী হার্ট সার্জন, আর ছোট মেয়ে দীপ্তি আঁচলের সমস্ত ম্যানেজমেন্ট আর এনজিওর কাজ সামলায়। মেঘনা আজ 3 সফল কন্যার মামুনি। এলাকার মানুষ এখন আর তাকে বন্ধা বলে ডাকে না, বরং সম্মান করে। মেঘনা বুঝেছে মাতৃত্ব কোনো বায়োলজিক্যাল মিরাকল নয়, এটা একটা শিল্প, যা হৃদয়ের মায়া আর ত্যাগ দিয়ে করতে হয়। সেদিন বিকেলের আকাশটা ছিল কোণে দেখা আলোয় রাঙা। দীপ্তি হন্তদন্ত হয়ে মেঘনার ঘরে ঢুকল। মামুনি, পুলিশ স্টেশন থেকে একটা ফোন এসেছিল। এক বৃদ্ধাকে হাইওয়ের ধারে এক ওয়েটিং রুমে ফেলে রেখে গেছে কেউ। ওনার বয়স 80 ছুঁই ছুঁই। স্মৃতিশক্তি প্রায় নেই। আমাদের হোমে নিয়ে আসার জন্য গাড়ি পাঠাতে বলেছে। মেঘনা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সটা এসে দাঁড়ালো আঁচলের গেটে।
সাদা শাড়ি পরা শীর্ণকায় এক বৃদ্ধাকে ধরাধরি করে নামানো হলো। বলি রেখায় ঢাকা মুখ, কোটরাগত চোখ। মেঘনা যখন বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ালো, তার বুকের ভেতরটা যেন 100 বছর আগের এক পুরনো যন্ত্রণায় হু হু করে উঠল। নিজের অজান্তেই তার হাত দুটো কেঁপে উঠল। এই সেই মুখ, এই সেই অনিতা দেবী, যিনি 22 বছর আগে মেঘনাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আজ তার সেই বংশের প্রদীপ প্রসেন তাকে স্টেশনে ফেলে রেখে গেছে। বৃদ্ধা ঝাপসা চোখে মেঘনার দিকে চাইলেন, চিনতে পারলেন না। শুধু বিড়বিড় করে বললেন, মা, আমার খোকা আমায় একটা কামরায় বসিয়ে রেখে গেল, বলল আসছি। 4 দিন হলো আসেনি। ওর কি কোনো বিপদ হলো মা? ও কি পথ হারিয়ে ফেলল? মেঘনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে রক্তের সম্পর্কের দোহাই দিয়ে তাকে ত্যাগ করা হয়েছিল, আজ সেই রক্তই নিজের জননীকে ধুলোয় ফেলে দিয়ে নিজের সুখ খুঁজতে পালিয়েছে। দীপ্তি পাশ থেকে খবর নিয়ে এলো, মামনি, ওনার ছেলে আর ছেলের বউ নাকি নিজেদের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছে। যাওয়ার আগে ওনাকে স্টেশনে ডিসপোজ করে দিয়ে গেছে। অনিতা দেবী হঠাৎ মেঘনার হাতটা জাপটে ধরলেন। তুই কে মা? কেন আমার জন্য কাঁদছিস? তোকে বড় চেনা লাগে। তুই কি আমার কেউ হোস? মেঘনা হাঁটু গেড়ে বৃদ্ধার পায়ের কাছে বসল। তার রুক্ষ হাত দুটো নিজের গালের ওপর চেপে ধরল। মেঘনার চোখের জল বৃদ্ধার হাতের বলি রেখাগুলো ভিজিয়ে দিচ্ছিল। মেঘনা শান্ত গলায় বলল, মা, আমি আপনার সেই বৌমা, যাকে আপনি ঘরছাড়া করেছিলেন। আজ দেখুন, আমার 3 মেয়ে আপনার সেই বংশের প্রদীপের চেয়েও বেশি আলো দেয়। আপনার ছেলে আপনাকে ত্যাগ করেছে, কিন্তু আপনার সেই ঘরছাড়া মেয়ে আপনাকে হারাবে না। অনিতা দেবীর স্মৃতিশক্তি হয়তো কাজ করছিল না, কিন্তু তার অবচেতন মন হয়তো সবটা বুঝতে পারল। তিনি মেঘনার মাথায় হাত রেখে ডুকরে কেঁদে উঠলেন। সেদিন সন্ধ্যায় আঁচলের বারান্দায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় কুকড়ে যাওয়া অনিতা দেবীকে পরম মমতায় চাদর জড়িয়ে দিচ্ছে দীপা। দিশা তার ওষুধের ফাইলগুলো পরীক্ষা করছে, আর দীপ্তি তাকে গরম দুধ খাইয়ে দিচ্ছে। অনিতা দেবীর চোখে তখন অপরাধবোধের প্লাবন। মেঘনা জানালার ধারে দাঁড়িয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকালো। তার কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। সে আজ পূর্ণ। সে আজ বুঝল, জীবন তাকে যা দেয়নি তার চেয়ে 1000 গুণ বেশি সে ফিরে পেয়েছে। অনিতা দেবীর ফেলে দেওয়া সেই অকেজো নারী আজ শত শত প্রাণের কারিগর। সানাইয়ের সুর ছাড়াই মেঘনার বাড়িতে আজ উৎসব। তবে এই উৎসব কোনো বিয়ের নয়, এ উৎসব এক ভাঙা ঘর জোড়া লাগার। মেঘনা নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, রক্তের সম্পর্ক দিয়ে ঘর তৈরি হয় মা, কিন্তু মায়ার সম্পর্ক দিয়ে তৈরি হয় পরিবার। চাঁদের আলোয় আঁচলের বাগানটা আজ আলোকিত হয়ে উঠেছে। সেখানে আর কোনো অন্ধকার নেই, আছে কেবল এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মায়া। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।